আজকের ক্লাস হচ্ছে পারঅক্সিমাল নকচুর্নাল হিমোগ্লোবিনিউরিয়া বা পিএনএইচ অ্যানিমিয়া। এটা হচ্ছে অ্যানিমিয়ার 11 নম্বর পার্ট। এর আগে 10টা পার্ট কমপ্লিট হয়ে গেছে, যেখানে প্রায় অ্যানিমিয়ার ম্যাক্সিমামটাই হয়ে গেছে, ম্যাক্সিমাম দিকটাই। তোমরা অবশ্যই 10টা অ্যানিমিয়ার ক্লাস দেখে নেবে। এরপরে আরও কিছু অ্যানিমিয়া আছে যেগুলো আমি করিয়ে দেবো। আজকে পড়াবো পিএনএইচ অ্যানিমিয়া বা পারঅক্সিমাল নকচুর্নাল হিমোগ্লোবিনিউরিয়া। চলো দেখি এটা কী জিনিস। পারঅক্সিমাল নকচুর্নাল হিমোগ্লোবিনিউরিয়া হচ্ছে একটা সেল মেমব্রেনের ডিফেক্টের অ্যানিমিয়া, যেখানে সেল মেমব্রেনের ডিফেক্ট হয়। আরবিসি যে সেল মেমব্রেন থাকে, সে সেল মেমব্রেনের ডিফেক্ট হয় এই অ্যানিমিয়াতে। এবং এটা হচ্ছে একটা অ্যাকোয়ার্ড ডিফেক্ট। এটা হচ্ছে একমাত্র অ্যানিমিয়া যেখানে কোনো অ্যাকোয়ার্ড ডিফেক্ট হয়। এর আগে যতগুলো সেল মেমব্রেনের ডিফেক্টের অ্যানিমিয়া দেখেছি, যেমন এনজাইম ডেফিসিয়েন্সি, সিকেল সেল অ্যানিমিয়া, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হেরিডিটারি একটা ডিসঅর্ডার ছিল, অর্থাৎ বাবা মা মায়ের থাকলে বাচ্চার হতো। বাট পিএনএইচ অ্যানিমিয়া হচ্ছে এমন একটা অ্যানিমিয়া যেখানে অ্যাকোয়ার্ড ইনফেকশন হয়, অ্যাকোয়ার্ড ডিফেক্ট হয় সেল মেমব্রেনে, ঠিক আছে। এবং এটা ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ক্রনিক ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, ঠিক আছে। এখানে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়। সেল মেমব্রেনের ডিফেক্টের ফলে ব্লাড ভেসেলের মধ্যেই আরবিসির ব্রেকডাউন হয় এবং হিমোগ্লোবিন ডেস্ট্রয় হয়ে যায়, এবং এটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়, ঠিক আছে। এখানে বোন মেরো ফেলিওরও দেখা যায়, যেরকম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এসব ক্ষেত্রেও কিন্তু এই পিএনএইচ অ্যানিমিয়া দেখা যায়, ঠিক আছে। এটা হচ্ছে থ্রোম্বোসিস। এই থ্রোম্বোসিসটা হচ্ছে এখানে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই থ্রোম্বোসিস হওয়ার কারণে কিন্তু পিএনএইচ অ্যানিমিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই থ্রোম্বোসিস হওয়ার কারণে মারা যায়, ঠিক আছে। থ্রোম্বোসিসটা কি, যখন আরবিসি ডিস্ট্রাকশন হয়, তখন ডিস্ট্রাকশনের ফলে প্লেটলেট এবং বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে দেয়। এর ফলে ব্লাড ভেসেলের মধ্যে ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হয়ে যায়, এবং এই থ্রোম্বোসিস হওয়ার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মানুষ মারা যায় পিএনএইচ অ্যানিমিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে পিএনএইচ অ্যানিমিয়াটা কি? পিএনএইচ অ্যানিমিয়াটা হচ্ছে একটা অ্যাকোয়ার্ড ডিফেক্ট অ্যানিমিয়া, যেখানে রেড সেলের মেমব্রেনের ডিফেক্ট হয়। মেমব্রেনের কিছু প্রোটিনের ডিফেক্টের ফলে রেড সেলের মেমব্রেনসটা ড্যামেজ হয়। এর ফলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়, ঠিক আছে। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের ফলে শরীরে আরবিসি এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এবং অ্যানিমিয়া দেখা যায়। এছাড়াও এখানে থ্রোম্বোসিস দেখা যায়, যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই থ্রোম্বোসিসের ফলেই কিন্তু ডেথটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলো দেখি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই পিএনএইচ অ্যানিমিয়া বা পারঅক্সিমাল নকচুর্নাল হিমোগ্লোবিনিউরিয়া প্রথম ডেসক্রাইব করেছিল পল স্ট্রুবিং। 1882 সালে প্রথম এই পিএনএইচ অ্যানিমিয়াকে ডেসক্রাইব করেছিল কে? পল স্ট্রুবিং। এখানে এটার মানে কি? পারঅক্সিমাল নকচুর্নাল হিমোগ্লোবিনিউরিয়া এর মানে কি? পারঅক্সিমাল হচ্ছে সাডেন এপিসোড, অর্থাৎ হঠাৎ করে ঘটবে। হঠাৎ করে কী হবে, আরবিসি ব্রেকডাউন হতে শুরু করবে, এবং আরবিসি ব্রেকডাউনের ফলে হিমোগ্লোবিন আরবিসি থেকে বেরিয়ে আসবে এবং হিমোগ্লোবিনিউরিয়া দেখা যাবে, ঠিক আছে। এবং এই হিমোগ্লোবিনিউরিয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, রাতে দেখা যায়। এর ফলে সকালে যে ইউরিনটা হয়, সেই ইউরিনটা হয় ব্রাউন কালারের ইউরিন, ঠিক আছে। কি হয়, রাতের বেলায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আরবিসি ব্রেকডাউনটা হয়, এবং সকালে যে ইউরিনটা হয় সেই ইউরিনটা ব্রাউন কালার হয়। ব্রাউন কালার কেন হয়? রাতে যে আরবিসি ব্রেকডাউনটা হচ্ছে, ওর ফলে হিমোগ্লোবিন বেরিয়ে আসছে, এবং এই হিমোগ্লোবিনের কারণেই কিন্তু ইউরিনটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে। পারঅক্সিমাল হচ্ছে সাডেন এপিসোড, হঠাৎ করে ঘটবে। নকচুর্নাল মানে হচ্ছে হিমোগ্লোবিন ইউরিয়া অফেন নোটিস ইন মর্নিং ইউরিন, ঠিক আছে। মানে মর্নিং ইউরিনে হিমোগ্লোবিন ইউরিয়া দেখা যায়, অর্থাৎ হিমোগ্লোবিন ইউরিন দিয়ে বেরিয়ে আসে, ওই জন্য ইউরিনের কালারটিকে ব্রাউন কালার হয়। আর হিমোগ্লোবিন ইউরিয়া মানে হচ্ছে প্রেজেন্স অফ হিমোগ্লোবিন ইন ইউরিন। এই পারঅক্সিমাল নকচুর্নাল হিমোগ্লোবিন ইউরিয়া মানে হচ্ছে এটা, ঠিক আছে। এবারে পিএনএইচ অ্যানিমিয়া হয় কেন, কারণ কি? আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে অ্যাকোয়ার্ড সেল মেমব্রেনের ডিফেক্ট অ্যানিমিয়া, ঠিক আছে। এখানে কি হয়, কোনো অ্যাকোয়ার্ড মিউটেশন হয়, কার হয়? জিনের হয়। কোন জিন? ফসফাটাইডিলোনিসিটল গ্লাইকেন, অর্থাৎ পিগা। এই পিগা জিনের মিউটেশনের কারণে কি হয়, এই অ্যানিমিয়াটা হয়ে থাকে। কজ কি হলো, একটা পিগা জিন থাকে, সেই জিনটা কোথায় থাকে? এক্স ক্রোমোজোমে পিগা জিন থাকে। পিগা, ওই কথাটা মনে রাখতে হবে, পিগা জিন। এই পিগা জিনের মিউটেশন ঘটে, যে পিগা জিনটা থাকে এক্স ক্রোমোজোমে। এই পিগা জিনের মিউটেশনের কারণে কি হয়, ডিফেক্ট ঘটে। কার ডিফেক্ট ঘটে? জিপিআই অ্যাঙ্কর মানে কি? গ্লাইকোসিল ফসফাটাইডিলোসিটল অ্যাঙ্কর, ঠিক আছে। এই জিপিআই অ্যাঙ্কারের ডিফেক্ট ঘটে, ঠিক আছে। এর ফলে কি হয়,
আরবিসির ওপরে কিছু স্পেসিফিক প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোর ডিফেক্ট ঘটে, সেই প্রোটিনগুলো কমে যায় এবং সেই প্রোটিনগুলোর কাজ কি, সেই প্রোটিনগুলো হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে আটকায়, যাতে কমপ্লিমেন্ট সিস্টেম আরবিসিকে কোনো ক্ষতি না করে। ঠিক আছে, সেই প্রোটিনগুলো আটকায় যাতে কোনো ক্ষতি না করে, এবং এই জিপিআই অ্যাঙ্করের ডিফেক্টের ফলে সেই প্রোটিনগুলো আর কাজ করতে পারে না, আরবিসির সাথে আর জুড়ে থাকে না। এর ফলে কী হয়, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে আরবিসির সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, দেখো ব্যাপারটা কেমন হচ্ছে। ধরো এটা হচ্ছে একটা আরবিসি, ঠিক আছে, এটা হচ্ছে একটা আরবিসি। এই আরবিসির ওপরে থাকে জিপিআই অ্যাঙ্কর। ঠিক আছে, আরবিসির ওপরে কি আছে, জিপিআই অ্যাঙ্কর, যাকে যা যেটা হচ্ছে পিগা জিন দ্বারা কোড করা থাকে। ঠিক আছে, যে পিগা জিনের কথা বললাম, যার মিউটেশনের ফলে এই পিগা জিন কী হয়, মিউটেশন হয়ে গেল। পিগা জিনের মিউটেশনের কারণে এই জিপিআই অ্যাঙ্করের ডিফেক্ট ঘটে। ঠিক আছে, এই যে জিপিআই অ্যাঙ্করের ডিফেক্ট ঘটার ফলে এর ওপরে থাকে CD59, CD55, এই সমস্ত প্রোটিনগুলো থাকে। ঠিক আছে, নর্মাল স্ট্রাকচার কি, নর্মাল স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে আরবিসি, এই আরবিসির ওপরে জিপিআই প্রোটিন থাকে, অ্যাঙ্কর করা থাকে। ঠিক আছে, সেই জিপিআইয়ের ওপরে এই CD55, CD59 প্রোটিনগুলো উপস্থিত থাকে। এই প্রোটিনগুলোর কাজ কি, যে কমপ্লিমেন্ট সিস্টেম থাকে আমাদের শরীরে, যে 3 ধরনের কমপ্লিমেন্ট সিস্টেম থাকে, তার মধ্যে ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট সিস্টেম আর অল্টারনেটিভ কমপ্লিমেন্ট সিস্টেমটা ইম্পর্টেন্ট এখানে। এই দুটো কমপ্লিমেন্ট সিস্টেম কি করে, নর্মালি যদি এই প্রোটিনটা না থাকে, যদি এই প্রোটিনগুলো না থাকে, এই কমপ্লিমেন্ট সিস্টেম এসে সেল মেমব্রেনকে অ্যাটাক করে। ঠিক আছে, কমপ্লিমেন্ট সিস্টেম এসে সেল মেমব্রেনকে অ্যাটাক করে এবং আরবিসিকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু এই যদি এই প্রোটিনগুলো থাকে, তাহলে কিন্তু এই কমপ্লিমেন্ট সিস্টেম ডাইরেক্টলি এখানে আসতে পারে না, এর ফলে আরবিসির কোনো রকম কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, কিন্তু যদি এই পিগাজিনের মিউটেশন ঘটে থাকে, তখন জিপিআই অ্যাঙ্কর এটাও কিন্তু ডিফেক্ট ঘটে যাবে। ঠিক আছে, ডিফেক্ট ঘটার ফলে এই যে অ্যাঙ্করগুলো আছে এগুলো থাকবে না, এই অ্যাঙ্করগুলো কী হবে, থাকবে না, ডিফেক্ট ঘটে যাবে যেহেতু। এর ফলে এই যে CD55, CD59 এই প্রোটিনগুলো কিন্তু আর আরবিসির সাথে জুড়ে থাকবে না। ঠিক আছে, আরবিসির সাথে আর থাকবে না। এর ফলে কমপ্লিমেন্ট সিস্টেম ডাইরেক্টলি এসে আরবিসি সেল মেমব্রেনকে অ্যাটাক করবে, এর ফলে আরবিসি ডিস্ট্রাকশন হবে। এর ফলে কি হয়, এই পারক্সিমাল নকটুর্নাল হিমোগ্লোবিনিউরিয়া দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল। এই সেম জিনিস এখানে বলেছি, আমি পুরো জিনিসটা বলে দিয়েছি। দেখো নর্মাল কন্ডিশনে কি থাকে, ব্লাড সেল প্রসেস জিপিআই লিঙ্ক প্রোটেক্টিভ প্রোটিন। নর্মাল কন্ডিশনে কি বললাম, আরবিসি থাকে, আরবিসির মধ্যে জিপিআই থাকে, এই জিপিআই লিঙ্ক প্রোটিন থাকে CD55, CD59, এই সমস্ত প্রোটিনগুলো উপস্থিত থাকে। ঠিক আছে, CD55 যাকে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর বলা হচ্ছে, CD59 বা মেমব্রেন ইনহিবিটর অফ রিঅ্যাক্টিভ লাইসিস বলা হচ্ছে, আর C8 বাইন্ডিং একটা প্রোটিন থাকে যাকে হোমোলোগাস রেস্ট্রিকশন ফ্যাক্টর বলা হচ্ছে। ঠিক আছে, এই 3 ধরনের প্রোটিন জিপিআই অ্যাঙ্করের সাথে লিঙ্ক করা থাকে। ঠিক আছে, এইগুলো হচ্ছে জিপিআই অ্যাঙ্করের সাথে লিঙ্ক করা থাকে, যারা কি হয়, এই প্রোটিনগুলো প্রোটেক্ট আরবিসি ফ্রম কমপ্লিমেন্ট ডিস্ট্রাকশন। ঠিক আছে, কমপ্লিমেন্ট ডিস্ট্রাকশন থেকে এই প্রোটিনগুলো আরবিসিকে বাঁচায়। ঠিক আছে, কীভাবে বাঁচায়, এই প্রোটিনগুলো CD55 বা CD59 এই প্রোটিনগুলো কী করে, ক্লাসিক্যাল পাথওয়ে আর অল্টারনেটিভ পাথওয়েতে যে C3b, C4b প্রোটিন থাকে, কমপ্লিমেন্ট প্রোটিনগুলো সেই প্রোটিনগুলোর সাথে রিয়াক্ট করে, ইন্টারাক্ট করে। এর ফলে কি হয়, এই কমপ্লিমেন্ট সিস্টেমের ডিসোসিয়েট দ্য কনভার্টেজ কমপ্লেক্স অফ বোথ ক্লাসিক্যাল অ্যান্ড অল্টারনেটিভ পাথওয়ে, অর্থাৎ ক্লাসিক্যাল আর অল্টারনেটিভ পাথওয়েকে এখানে বন্ধ করে দেয়। কার সাথে ইন্টারাক্ট করে, C3b অ্যান্ড C4bর সাথে ইন্টারাক্ট করে ক্লাসিক্যাল আর অল্টারনেটিভ পাথওয়েকে বন্ধ করে দেয়। ঠিক আছে, এর ফলে কি হয়, আর কোনো লাইসিস এখানে হয় না, বা আরবিসি কোনো রকম কোনো ক্ষতি হয় না। এবার যদি প্রোটিনগুলো ডিফেক্ট ঘটে বা কমে যায়, বা পিগা জিনের মিউটেশনের ফলে জিপিআই যে অ্যাঙ্কর থাকে তার যদি ডিফেক্ট ঘটে, তারপর CD55 অ্যান্ড CD59 যদি অ্যাবসেন্ট হয়, এরপর কী হবে, চলো আমি অলরেডি বলে দিয়েছি, এখানে আরেকবার বলে দিচ্ছি। ডিউ টু অ্যাবসেন্স অফ জিপিআই অ্যাঙ্করের অ্যাবসেন্সের ফলে CD5 আর CD59 আর CD55 কী হবে, অ্যাবসেন্ট হয়ে যাবে। এর ফলে কী হবে, কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে, যে কমপ্লিমেন্ট সিস্টেম কী করবে, আরবিসিকে ডিস্ট্রয় করে দেবে, আরবিসি সেল মেমব্রেনের ক্ষতি করবে। এর ফলে আরবিসি কী হবে, এই আরবিসিকে আর ডিস্ট্রয় করে দেবে।
ঠিক আছে। এর ফলে কি হবে, কজ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, অর্থাৎ ব্লাড ভেসেলের মধ্যে হিমোলাইসিস দেখা যাবে, অ্যান্ড কজ থ্রোম্বোসিস ডিউ টু কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাটাক প্লেটলেট। এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো কি বলেছে, একই জিনিস আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। পিগাজিনের মিউটেশন ডিফেক্ট জিপিআই অ্যাঙ্কর, জিপিআই অ্যাঙ্কর ডিফেক্ট হলো লস অফ CD55 আর CD59, যেহেতু CD55 CD59 জিপিআই অ্যাঙ্করের সাথে যুক্ত হয়েছিল, এবার এগুলো যদি জিপিআই অ্যাঙ্করের ডিফেক্ট ঘটে তাহলে এগুলো CD55 CD59 লস হবে, কমপ্লিমেন্ট মেডিয়েটেড হিমোলাইসিস অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে আর বেশি হিমোলাইসিস হবে। এর ফলে হিমোগ্লোবিন বেরিয়ে আসবে, রিলিজ হবে, ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হবে, হিমোগ্লোবিন ইউরিয়া অ্যান্ড থ্রোম্বোসিস। হিমোগ্লোবিন ইউরিয়া মানে যেহেতু ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, হিমোগ্লোবিন ব্লাড ভেসেলের মধ্যে বেরিয়ে আসছে, এর ফলে কি হবে, ইউরিনেও হিমোগ্লোবিন দেখা যাবে আর থ্রোম্বোসিস দেখা যাবে। এখানে একটু স্পষ্ট করে দেখো, যে জিনিসটা আমি এঁকে দেখালাম এটা হচ্ছে আরবিসি, ঠিক আছে। আরবিসির ওপরে আছে কি, এগুলো জিপিআই অ্যাঙ্কর, ঠিক আছে। এবার এখানে ধরো পিগাজিনের মিউটেশন ঘটেছে, পিগাজিনের মিউটেশন ঘটার ফলে ডিফেক্ট ঘটেছে কার, জিপিআই অ্যাঙ্করের, ঠিক আছে। এই যে অ্যাঙ্করগুলোর ডিফেক্ট ঘটেছে, এর ফলে কী হবে, এগুলো থাকবে না, ডিফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কী হবে, ডিফেক্ট ঘটে যাবে, এগুলো থাকবে না, অর্থাৎ CD55 আর CD59 কী হবে, মুক্ত হয়ে গেলো, এগুলো রিলিজ হয়ে যাবে, মানে লস হয়ে যাবে আরবিসি সেল মেমব্রেন থেকে। এর ফলে কী হবে, যে কমপ্লিমেন্ট সিস্টেমকে এই CD59 CD59 আটকাচ্ছিল যাতে আরবিসিকে কোনো ক্ষতি না করে, এখন যেহেতু জিপিআই অ্যাঙ্করের ডিফেক্ট ঘটেছে তাহলে এগুলো লস হয়ে গেছে, এগুলো আর নেই, ওই জন্য কী হবে, এই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এরা কী করবে, আরবিসিকে লাইসিস ঘটিয়ে দেবে, ঠিক আছে। এর ফলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে, হিমোগ্লোবিন ইউরিয়া হবে, হিমোগ্লোবিন ইউরিয়ার কারণে ডার্ক কালার ইউরিন হবে, সকালে যে ইউরিন সেটা ডার্ক কালার হবে, ঠিক আছে, বুঝে গেলো। এটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ পিএনএইচ, ঠিক আছে। এবার হচ্ছে সিমটমস, সিমটমস কী কী দেখা যাবে ডিউ টু হিমোলাইসিস, যেহেতু ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, ওর জন্য ফ্যাটিক দেখা যাবে, উইকনেস দেখা যাবে, পেল্লোর দেখা যাবে। উইকনেস কেন দেখা যাচ্ছে, যেহেতু আরবিসি ডিস্ট্রয় হচ্ছে, বেশিরভাগ আরবিসি ডিস্ট্রয় হওয়ার ফলে কী হবে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে, ওই জন্য সেলগুলো বেশি এনার্জি প্রডিউস করতে পারবে না, ওই জন্য উইকনেস দেখা যাবে। জন্ডিসও দেখা যাবে, যেহেতু ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, ওই জন্য ইনডাইরেক্ট বিলিরুবিনটা বেড়ে যাবে, ইনডাইরেক্ট বিলিরুবিনটা বেড়ে যাবে, ঠিক আছে। এই ইন্টারভাস্কুলার হিমোলাইসিসের কারণে ডার্ক কালার ইউরিন দেখা যাবে, এগুলো কি কার কারণে হচ্ছে, হিমোলাইসিসের কারণে। এছাড়াও ডিউ টু নাইট্রিক অক্সাইড ডিপ্লেশন, নাইট্রিক অক্সাইড ডিপ্লেশন কি, এই যে ফ্রি হিমোগ্লোবিন যেগুলো ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হয়েছে, এর ফলে ফ্রি হিমোগ্লোবিন যেগুলো হয়েছে সেগুলো নাইট্রিক অক্সাইডের সাথে জুড়ে যাবে এবং কি করবে, ডিসফেজিয়া করবে, অ্যাবডোমিনাল পেন করবে, ইসোফেজিয়াল স্পাম করবে, এগুলো কার কারণে হবে, হিমোগ্লোবিন নাইট্রিক অক্সাইডের সাথে জুড়ে যাওয়ার ফলে। এবার ডিউ টু থ্রোম্বোসিস, থ্রোম্বোসিস হেপাটিক ভেন থ্রোম্বোসিস, পোর্টাল ভেন থ্রোম্বোসিস। এখানে থ্রোম্বোসিস কেন দেখা যাচ্ছে, যেহেতু আরবিসি এখানে ডিস্ট্রাকশন হচ্ছে, কমপ্লিমেন্ট সিস্টেমের দ্বারা আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে এবং প্লেটলেটও ডিস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। প্লেটলেটের ওপরেও CD55 CD59 প্রোটিন কমে যাবে এবং কী হবে, যখন আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, এই ডিস্ট্রাক্টেড আরবিসি কী করে, ক্লটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, ঠিক আছে। ক্লটিং ফ্যাক্টরগুলোকে কী হয়, অ্যাক্টিভেট করে দেয় এবং থ্রোম্বোসিস ঘটে, অর্থাৎ যাকে আমরা বার্ড চিয়ারি সিনড্রোম বলছি, যখন হেপাটিক ভেনে থ্রোম্বোসিস ঘটায় তাকে আমরা বার্ড চিয়ারি সিনড্রোম বলছি। এছাড়াও পোর্টাল ভেনেও থ্রোম্বোসিস ঘটায়, ঠিক আছে। থ্রোম্বোসিস কেন হচ্ছে, যেহেতু আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, এই ডিস্ট্রাক্টেড আরবিসি কী করে, যত সব ক্লটিং ফ্যাক্টর থাকে ক্লটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করে দেয়, এর ফলে কী হয়, প্লেটলেট সব বাইগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ভেনের মধ্যে যে কোনো জায়গায় থ্রোম্বোসিস ঘটে দেয়, অর্থাৎ ক্লট ঘটিয়ে দেয়, ঠিক আছে। এবং যখন হেপাটিক ভেনের মধ্যে থ্রোম্বোসিস হয় তাকে আমরা বার্ড চিয়ারি সিনড্রোম বলি, ঠিক আছে। এছাড়া পোর্টাল ভেনের মধ্যে থ্রোম্বোসিস দেখা যায়। এবার হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস, পিএনএইচের ক্ষেত্রে ল্যাবরেটরি ডায়াগনোসিস আমি কী কী দেখতে পাবো, এখানে কিন্তু হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি এবং প্লেটলেট তিনটেই কমে যাবে, যাকে আমরা প্যানসাইটোপেনিয়া বলি। প্যানসাইটোপেনিয়া মানে কি, প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে আরবিসির মধ্যে ব্লাডের মধ্যে থাকা সমস্ত সেলই কমে যাবে, যাকে আমরা প্যানসাইটোপেনিয়া বলি, যেটা কিন্তু এই পিএনএইচের ক্ষেত্রে হবে। যেমন পেরিফেরাল স্মেয়ারে কী কী দেখতে পাবো, নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া হবে, ঠিক আছে। নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া উইথ রেটিকুলোসাইটিস, যেখানে রেটিকুলোসাইটের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এছাড়াও হিমোলাইসিস মার্কার কী কী দেখতে পাবো, হিমোলাইসিস মার্কার হিসেবে ইনক্রিজ এলডিএইচ কিন্তু ব্লাডে বেড়ে যাবে। এছাড়াও ইনডাইরেক্ট বিলিরুবিন বেড়ে যাবে, যেহেতু ইন্টারভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে ওই জন্য ইনডাইরেক্ট বিলিরুবিন কিন্তু বেড়ে যাবে।
ইউরিন ফাইন্ডিং, ইউরিনে কী কী দেখতে পাবো? হিমোগ্লোবিন ইউরিয়া দেখতে পাবো, হিমোসিডারিনোমিয়া। এছাড়াও অ্যাকিউট হিমোলাইটিক এপিসোড হুইচ অকার মোস্টলি অ্যাট নাইট, যেটা আমি বললাম যে এক্ষেত্রে কী হবে, পিএনএইচ এর ক্ষেত্রে যে ইন্টারভাসকুলার হিমোলাইসিসটা হয় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রাতে মিডনাইটে দেখা যাবে এবং কী হবে, সকালে যে ইউরিনটা হবে সেই ইউরিনের মাধ্যমে হিমোগ্লোবিন কিন্তু বেরোতে থাকবে। এই জন্য সকালে যে ইউরিন হবে সেটা ব্রাউন কালার ইউরিন হবে। ঠিক আছে, এর হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারোতে কী হবে, হাইপোসেলুলার বা হাইপারসেলুলার দুটো দেখা যেতে পারে এবং এক্ষেত্রে কী হবে, বোন ম্যারোতে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যেতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কিন্তু পিএনএইচ হয়, বা আমরা দেখলাম প্রথমে বলেছি মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এমডিএসের ক্ষেত্রেও কিন্তু এই পিএনএইচ অ্যানিমিয়া হয়। আর কি হবে, আয়রন স্টোর কিন্তু কমে যাবে, যেহেতু ইন্টারভাসকুলার হিমোলাইসিস হচ্ছে ওই জন্য বডি এক্সট্রা আরবিসি বানানোর জন্য বোন ম্যারোতে থাকা যে আয়রন স্টোরটা সেটাকে খরচ করতে শুরু করবে। এর ফলে আয়রনের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে বোন ম্যারোতে। ঠিক আছে, এবার হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। এই ফ্লো সাইটোমেট্রিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। ফ্লো সাইটোমেট্রি ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড মেথড ফর পিএনএইচ অ্যানিমিয়া। ঠিক আছে, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে পিএনএইচ অ্যানিমিয়ার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড কী, সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি অফ CD55 অ্যান্ড CD59। ঠিক আছে, CD55 আর CD59কে ফ্লো সাইটোমেট্রি করে দেখা হয় যে এগুলোর পরিমাণ কত আছে। ঠিক আছে, তার উপর বেস করে বলা হয় যে পিএনএইচ অ্যানিমিয়া হয়েছে কি হয়নি। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড মেথড। এবার হচ্ছে হামস টেস্ট। হামস টেস্টও কিন্তু পিএনএইচ অ্যানিমিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কী করা হয়, একটা ভায়ালে ব্লাড নেওয়া হয়। ঠিক আছে, এবার নর্মাল ব্লাডের ক্ষেত্রে কী হবে, আরবিসি সেল মেমব্রেনের ওপর CD55 CD59 প্রোটিন থাকবে। ঠিক আছে, থাকবে। এবার যদি এই ব্লাডে যদি আমি অ্যাসিডিফাইড সিরাম নিই, ঠিক আছে, ধরো নর্মাল ব্লাডে যদি আমি অ্যাসিডিফাইড সিরাম নিই সেক্ষেত্রে কিন্তু কোনো লাইসিস হবে না। ঠিক আছে, কিন্তু যদি পিএনএইচ আরবিসি হয়, অর্থাৎ ওখানে যদি আরবিসির ওপরে CD55 CD59 না থাকে সেক্ষেত্রে কী হবে, অ্যাসিডিফাইড সিরাম দিলে কী হবে, সেই আরবিসিটা কী হবে, লাইসিস হয়ে যাবে। অর্থাৎ এখানে হামস টেস্টে কিছুই না, যদি ব্লাডের সাথে আমি অ্যাসিডিফাইড সিরাম মেশাবো, যদি ওটা পিএনএইচ আরবিসি হয় অর্থাৎ CD55 CD59 প্রোটিন না থাকে সেক্ষেত্রে আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে অ্যাসিডিফাইড সিরাম মেশানোর পর। আর যদি পিএনএইচ আরবিসি না হয় অর্থাৎ CD55 CD59 প্রোটিন থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিডিফাইড সিরাম মেশানোর পরেও কিন্তু আরবিসি ডিস্ট্রাকশন হবে না। ঠিক আছে, তাহলে যদি পিএনএইচ আরবিসি হয় অ্যাসিডিফাইড সিরাম মেশানোর পর ডিস্ট্রাকশন হয়ে যাবে, যেটাকে আমরা পজিটিভ বলছি। আর যদি পিএনএইচ আরবিসি না থাকে তাহলে অ্যাসিডিফাইড সিরাম মেশানোর পরেও কিন্তু কোনো রকম ডিস্ট্রাকশন বা লাইসিস হবে না। এটা হচ্ছে হামস টেস্ট। এছাড়াও আরেকটা টেস্ট করা হয় যাকে সুক্রোজ লাইসিস টেস্ট বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট অফ পিএনএইচ অ্যানিমিয়া। পিএনএইচ অ্যানিমিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এখানে কি করা হয়, এক্ষেত্রে কী করা হয়, পেশেন্টের ডিফাইব্রিনেটেড ব্লাড নেওয়া হয়। ঠিক আছে, একটা ভাইলের মধ্যে পেশেন্টের ব্লাড নেওয়া হয় এবং সেখানে লো আয়নিক স্ট্রেংথ কী করা হয়, সুক্রোজ নেওয়া হয়। সুক্রোজটা কী হবে, লো আয়নিক স্ট্রেংথ। এই লো আয়নিক স্ট্রেংথ সুক্রোজ ব্লাডের সাথে মেশানোর পর এটা ইনকিউবেশন করা হয় 30 মিনিট ধরে। ঠিক আছে, এবং 30 মিনিট পর অবজার্ভ করা হয় যে হিমোলাইসিস হয়েছে কিনা। যদি হিমোলাইসিস হয়ে থাকে সেক্ষেত্রে পজিটিভ, আর যদি হিমোলাইসিস না হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। এবার হিমোলাইসিস এখানে কেন হচ্ছে, লো আয়নিক স্ট্রেংথ সুক্রোজ আমি যখন দিচ্ছি যদি পিএনএইচ পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে হিমোলাইসিস কেন হচ্ছে, কারণ এই লো আয়নিক স্ট্রেংথ ফ্রুক্টোজ যখন আমরা দিই ব্লাডের মধ্যে, যদি পিএনএইচ আরবিসি হয়ে থাকে সেক্ষেত্রে কমপ্লিমেন্ট সিস্টেমকে এই সুক্রোজ কিন্তু অ্যাক্টিভেট করে দেয় বেশি পরিমাণে। ঠিক আছে, কমপ্লিমেন্ট সিস্টেম এর কাজ কি, সুক্রোজের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করা। ঠিক আছে, এবার কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে যদি পিএনএইচ আরবিসি হয়ে থাকে তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম আরবিসিকে অ্যাটাক করবে, ফলে কী হবে, আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে। হামস টেস্টের ক্ষেত্রেও কিন্তু একই, যখন আমরা অ্যাসিডিফাইড সিরাম দিচ্ছিলাম এই অ্যাসিডিফাইড সিরামও কিন্তু একই কাজ করছিল, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করছিল। এবার যদি পিএনএইচ আরবিসি থাকে সেক্ষেত্রে কমপ্লিমেন্ট সিস্টেম এসে ডাইরেক্ট আরবিসিকে অ্যাটাক করবে, এর ফলে ডিস্ট্রাকশন হয়ে যাবে আরবিসি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, পেশেন্টের ব্লাড নিলাম, তার সাথে সাথে আমরা লো আয়নিক স্ট্রেংথ
সুক্রোজ নিলাম এবং 30 মিনিট ইনকিউবেশনে রাখলাম। তারপর দেখলাম যে হিমোলাইসিস হয়েছে কিনা। হিমোলাইসিস হয়ে থাকলে পজিটিভ, আর হিমোলাইসিস না হয়ে থাকলে নেগেটিভ। এবং এটা স্পেকট্রোফটোমিটারেও ডিটেক্ট করা হয়। 540 ন্যানোমিটারে স্পেকট্রোফটোমিটারে ডিটেক্ট করলে যদি পজিটিভ হয় সেক্ষেত্রে একটা পিঙ্ক বা রেড কালার একটা কালার দেবে, আর যদি নেগেটিভ হয় কোনো কালার দেবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে পারক্সিমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সব আছে, এবং এখানে যদি জয়েন হতে চাও 9734045194 এই নাম্বারে হাই লিখে পাঠাবে। আমরা গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করিয়ে নেব। ঠিক আছে, ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করুন।